আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা জৈব রসায়নের উপরে দ্বিতীয় ক্লাস নিতে আসছি। তো শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি আমরা শুকরিয়া জানাচ্ছি যে আমরা সবাই মোটামুটি ভালো আছি। এই দুর্যোগ আশা করি খুব দ্রুতই কেটে যাচ্ছে, সেই প্রত্যাশায় শুরু করছি। এবং তোমরা জানো যে কলেজের পক্ষ থেকে নতুন করে রুটিন পুনর্বিন্যাস করা হয়েছে। সেই রুটিনের আলোকে আজকের ক্লাসটি নেওয়ার কথা ছিল আজ বিকেল 4টায়। নতুন পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আমরা আজ দুপুর 12টায় ক্লাস নিচ্ছি। তো আমি যারা লাইনে এখনও আসুনি, লাইভে যারা আসুনি তাদেরকে লাইভে আসার জন্য অনুরোধ করছি। পাশাপাশি যারা এসেছো তাদের সবাইকে শেয়ার করে বাকিদেরকে একটু জানিয়ে দাও যে আমরা জৈব রসায়নের ক্লাস শুরু করছি। এবং আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ আমি সেটা একটু বলছি যে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই জন্য যে আমরা আজকের ক্লাসে গত ক্লাসে কতগুলো বিষয় আমরা দিয়েছিলাম, একেবারেই প্রিলিমিনারি কোনো বিষয়, যে বিষয়গুলো আমরা দিয়েছিলাম সেটা যেমন আমরা গত ক্লাসে ছিল হচ্ছে জৈব যৌগ বলতে কি বোঝো, জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য, জৈব যৌগের শ্রেণী বিভাগ, কার্যকরীমূলক এবং সমগোত্রীয় শ্রেণী। আমাদের কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা তোমাদেরকে সেই সময় সেই জিনিসগুলো ভালো করে দিতে পারি নাই, যা পরবর্তী পর্যায়ে তোমাদেরকে আমরা সেগুলো এই ছবি তুলে সেগুলো দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো নিতে পেরেছো। তো আমরা আজকে শুরু করব তার পরবর্তী ধাপ থেকে। আজকের আলোচনার বিষয় মূলত হচ্ছে আমরা আলোচনা করব জৈব যৌগের নামকরণ নিয়ে। আমরা খুব গুরুত্ব দিচ্ছি বিষয়টাকে। আমরা ইতিমধ্যেই গত ক্লাসে আলোচনার মধ্যে এটা এনেছিলাম যে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি। এই এত বিশাল যৌগ ভাণ্ডারের নামকরণ না জানলে আমাদের বেশ সমস্যা হয়। এবং জৈব রসায়ন পড়ার প্রতি যে অনাগ্রহ, তার একটি প্রধান কারণ হলো এই জৈব যৌগের নাম না জানা। তো আমরা অনেকে রসিকতা করে এমনও বলে যে আমরা জৈব যৌগ যদি কেউ নামকরণ পারে তাহলে জৈব যৌগের অর্ধেক পারা হয়, অনেকটা এরকম। যদিও বিষয়টা এরকম অতটা না, কিন্তু তবুও নামকরণ না জানলে মজাটা পাওয়া যায় না। কারণ আমি বিক্রিয়া পড়বো বা অন্য কিছু পড়বো, আমি যদি নামকরণ না জানি তাহলে একটা বিক্রিয়াকে, যৌগকে কী নামে ডাকবো আমি ডাকতে পারবো না, লিখতে পারবো না, ওই যৌগটির নাম আমি লিখতে পারবো না। সুতরাং সঙ্গত কারণেই আমার এই কাজটা করতে হবে। তো আমরা শুরু করছি জৈব যৌগের নামকরণ। তো সবাই কে কোথায় আছো, সবাই কেমন আছো জানো। আমি গত ক্লাসে কমেন্টসগুলো পড়তে পারি নাই, আজকে চেষ্টা করছি তোমাদের কমেন্টসগুলো দেখার জন্য আর কি। তোমরা সবাই খাতা নিয়ে বসো নিশ্চিত। আমি হোমওয়ার্কগুলো তো টুকটাক দেওয়ার চেষ্টা করব। আর আজকের ক্লাসের কিছু কাজ আছে, যেমন ক্লাসে আমি যখন ক্লাস করাই আমি কোনো কিছু বোর্ডে লিখলে তোমরা লেখো, তো এই কাজগুলো এখন করতে হবে। সবাই একটু দয়া করে একটা কাজ করো, সবাই খাতা নিয়ে কলম নিয়ে বসো। আমি যখন কিছু লিখতে বলবো, আমরা মনে করো যে একটা শ্রেণীর একটি যৌগের নাম লিখে দিলাম, তোমরা বাকি যৌগগুলোর নাম লেখো ধারাবাহিকভাবে। তো লিখতে হবে, যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করো তাহলে সহজ হবে। তো তোমরা খাতা নিয়ে বসো, আমি শুরু করছি। আমরা শুরু করছি, তোমরা নিয়ে বসো। সবাই আমাকে আসসালাম করে জানাইছো, আলাইকুম আসসালাম। সেটা শুরুতেই আমি দিয়েছি, যেটা আমি ক্লাসে সবসময় ব্র্যান্ডিং, অনিল স্যারের ব্র্যান্ডিং, আসসালামু আলাইকুম। তো যারা দিয়েছো তাদেরকে ধন্যবাদ, এবং যারা ক্লাসে আসছো কেউ কেউ প্রেজেন্ট স্যার লিখেছো, খুব ভালো, থ্যাংক ইউ। সবাইকে উপস্থিত করে দেওয়া হলো। যারা লাইভে আসছো তাদেরকে সবাইকে আমরা উপস্থিত করে দিচ্ছি। তো আমরা শুরু করছি, দেখো। জৈব যৌগের নামকরণ আমরা পড়াবো। তো এই নিয়ে একটুখানি কথা আমরা বলে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। নামকরণ নিয়ে আমরা বলে দিই যে জৈব যৌগের এই নামকরণ নিয়ে 3 ধরনের পদ্ধতি বাজারে আছে। এই পর্যন্ত 3 ধরনের পদ্ধতিতে নামকরণ করা হয়েছে। শুরুতেই যেটা ছিল সাধারণ পদ্ধতি বা ট্রিভিয়াল পদ্ধতি বলে থাকি,
সেকেন্ড, দ্বিতীয় পদ্ধতির নাম হচ্ছে উদ্ভূত বা জাতক পদ্ধতি। আর আমরা যে পদ্ধতিতে আজকে তোমাদেরকে শেখাবো নামকরণটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি বা জেনেভা পদ্ধতি, যাকে IUPAC বলা হয়। তা আমরা এই মানে সাধারণ পদ্ধতি এবং উদ্ভূত মানে জাতক পদ্ধতি সেটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু পরে একসাথে একই ধরনের বিষয় নিয়ে আলোচনা করলে সমস্যা হয়। আমরা ওইটা নিয়ে আলোচনাটা একটু পরে করছি, অর্থাৎ আমরা যেটা নিয়ে পড়বো, যেরকম করে পড়বো সঙ্গত আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে আলোচনার বিষয় হলো যে আমরা নামকরণের যে পদ্ধতি নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি, যেটাকে জেনেভা পদ্ধতি বলে, আর যেটাকে আমরা বলে থাকি IUPAC পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমরা শুরুতেই আমরা এইভাবে আমরা শুরু করতে চাই, একেবারেই ইয়ে ছাড়া। দেখো আমরা শুরু করছি। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন, এর সাধারণ সংকেত CnH2S2SN+2। তোমরা এই সাধারণ সংকেতটি নবম এবং দশম শ্রেণীতে তোমরা পড়েছ। তো আমরা তোমাদেরকে একেবারেই শুরু থেকে শুরু করতে চাই, এবং এমনটা যে যদি 9, 10-এ পড়ে না থাকো তাহলে যেন কোনো সমস্যা তৈরি না হয়, এই জন্য আমরা শুরু থেকেই শুরু করছি। এই যে CnH2SN+2, এই সাধারণ সংকেতে তুমি যদি n = 1 বসাও, কত হবে, কি হবে যৌগটির সমীকরণ কি দাঁড়ায়? এই n এর জায়গায় 1 বসাইলে যৌগটি হবে CH4। এই যৌগটিকে আমরা বলে থাকি মিথেন। সবাই একটু খাতায় লিখেও, n = যদি 2 বসাও তাহলে কত হবে? এই C2H6, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত হবে দ্বিগুণের চেয়ে 2 বেশি। কার্বন সংখ্যা যা থাকবে, হাইড্রোজেন সংখ্যা হবে তার দ্বিগুণের চেয়ে 2 বেশি। তার মানে এর কার্বনের মান, অর্থাৎ n এর মান এখানে 2 হলে 2 দুগুণে 4 আর 2 6, 2SN+2, এই জন্য C2H6। সুতরাং যে কোনো সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংকেত যদি আমাকে কেউ লিখতে বলে, তাহলে কার্বন সংখ্যা যা হবে, হাইড্রোজেন সংখ্যা হবে তার দ্বিগুণের চেয়ে 2 বেশি। তাহলে এই যৌগটির নাম হচ্ছে ইথেন। এইভাবে তোমরা প্রত্যেকেই খাতায় একটু দয়া করে লিখো 10 পর্যন্ত। সবাই 10 পর্যন্ত খাতায় লিখো। আমি দেখছি কমেন্টস গুলো, আমি আরেকটু একটু লিখে দিই। n = 3 হলে কি হবে? C3। এটা কত হবে একটু বলো? তাহলে 3 দুগুণে 6 আর 2 8। এই যৌগটির নাম হচ্ছে প্রোপেন। এইভাবে n = 4 হলে এটির নাম কি হবে? C4। কত হবে এটা? 4 দুগুণে 8 আর 2 10। এই যৌগটির নাম হবে বিউটেন। আপাতত যদি নামটা সবাই নাও পারো, আপাতভাবে সবাইকে 10 পর্যন্ত n = 5 হলে কত হয়, n = 6 হলে কত হয়, n = 7 হলে কত হয়, আপনার 10 পর্যন্ত একটু লেখো। আমরা কত বললাম? আমরা বিউটেন লিখেছি। বিউটেন আমরা ওইভাবে লেখেনি, একসাথে কি যেন লিখেছো বিউট প্লাস এন। ঠিক আছে, তোমার কথাটা ঠিক আছে, কিন্তু লেখার সময় একসাথে শব্দ লেখার সময় বিউটেন লেখা হয়। তো আপ টু n = 5 হলে এটা C5H12, যৌগটির নাম হচ্ছে পেন্টেন। আপ টু, আমি শেষের যৌগটার নাম একটু দেখাই,
n সমান সমান যদি 10 হয়, মাঝখানে একটু আমি বলছি, তাহলে আমি বলি, মুখ দিয়ে যারা লিখেছো তারা পারো কিনা দেখো। যদি 5 হয় যৌগটির নাম হবে পেন্টেন। যদি 6 হয়, n এর মান 6 হয়, যৌগটির নাম হবে হেক্সেন। যদি 7 হয় যৌগটির নাম হবে হেপটেন। যদি 8 হয় যৌগটির নাম হবে অক্টেন। যদি 9 হয় যৌগটির নাম হবে ননেন। এবং যদি 10 হয় যৌগটির নাম হবে ডেকেন। তো আমি তোমাদেরকে লাস্ট যেটা হয় সেটা লিখছি, মাঝখানে একটু আমি আশা করছি তোমরা লিখে নিয়েছো। তাহলে n সমান সমান যদি 10 হয় তাহলে এটা কত হবে? এটা হবে C10। 10 দুগুণে 20 আর 2 22, যৌগটির নাম হচ্ছে ডেকেন। আমরা যে কোনো জৈব যৌগের নাম যদি করতে চাই, নাম যদি লিখতে চাই, শিখতে চাই, প্রথমেই আমার যেটা লাগবে ওই যৌগটাকে প্রথমেই দেখা হবে সবচেয়ে বড় কার্বন শৃঙ্খল কত কার্বন। যেটা কার্বন শৃঙ্খল সমস্ত নাম দেখবে মাদার হাইড্রোকার্বন বা অ্যালকেন থেকে যাওয়া। যদি 6 কার্বনের যৌগ হয় তাহলে যৌগটা হেক্সেনের জাতক, অর্থাৎ হেক্সেন থেকে যাবে। এই জন্য হেক্সেন থেকে যেহেতু যাবে, সঙ্গত কারণে আমি যেন সঙ্গে সঙ্গে বলতে পারি যে 6 কার্বনের যৌগটির নাম হচ্ছে হেক্সেন। তাহলে ইতিমধ্যেই আমরা কি 10টি যৌগের নাম, বা এই যে n সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো বসাইলে কি হয় এটি ইতিমধ্যেই আমাদের জানা আছে। তারপরে আমরা আরেকবার একটু তোমাদের সামনে কথা বলে নিলাম। তাহলে 10 পর্যন্ত, তাহলে n সমান সমান 1 হলে মিথেন, 2 হলে ইথেন, 3 হলে প্রোপেন, 4 হলে বিউটেন, 5 হলে পেন্টেন, 6 হলো হেক্সেন। এইভাবে আমরা আপ টু 10 পর্যন্ত তোমাদের লিখে দেখালাম। তোমরা খাতায় লিখেছো? আশা করছি খাতায় লিখেছো। আমরা তার পরবর্তী স্টেপে যাচ্ছি। আমরা আজকের ক্লাসে একেবারেই কতগুলো জিনিস আমরা নিশ্চিতভাবে আমরা তোমাদেরকে বলতে চাই, যারা ক্লাসে বসেছো, যদি 1 ঘন্টা বসে থাকো, তোমাদেরকে আমরা অ্যালকেনের নামকরণের সব ধরনের নামকরণ না পারলেও একেবারে মৌলিক কিছু নামকরণ আমরা তোমাদেরকে একদম মনেই করে দিব। এবং এই রসায়নটা যে এত কঠিন না, এটা তোমাদেরকে আমরা বোধগম্যতার মধ্যে নিয়ে আসতে চাই। তাহলে আমরা ধরে নিলাম যে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা মাদার হাইড্রোকার্বনের নাম আমাদের মোটামুটি লেখা হয়েছে। যারা লিখতে পারো নাই তারা তো এটা লিখে রাখো। এই 5টা আমি বললাম, যদি একটা মিস হয় আমরা আরেকবার কথা বললে সেটার জন্য তুলে নিতে পারো। মুছে দিচ্ছি এটা। তো আমরা অ্যালকেনের নামকরণের এই অংশে, যে অ্যালকেন সবসময় যে সরল হবে তা না, শাখাযুক্ত হবে, তার সাথে অন্যান্য মূলকগুলা যুক্ত থাকে। তো সেই মূলকগুলা সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে একটু দিতে চাই। শুরুতেই সবচেয়ে বেশি যে মূলকটি থাকে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। আমরা তোমাদেরকে অ্যালকাইল মূলক সম্পর্কে একটু কথা বলতে চাই। যদি কেউ এর সংজ্ঞাটাও লিখতে চাও তাহলে আমি সংজ্ঞাটাও একটু লিখে দিচ্ছি, বলছি আগে তারপরে লিখে দিচ্ছি। সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটি হাইড্রোজেন পরমাণু চলে গেলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যালকাইল মূলক। আমি একটু লিখছি, সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। যেমন আমরা অ্যালকেনকে লিখে থাকি CnH2n+2, যা ইতিমধ্যে তোমাদেরকে আমরা শিখিয়েছি। সেই অ্যালকেন থেকে যে একটা হাইড্রোজেন চলে যায়, এই জন্য আমরা দেখাচ্ছি মাইনাস হাইড্রোজেন।
এটা চলে যাওয়ার পরে থাকছে হচ্ছে CN H2SN প্লাস 1 বন্ড, এটার নাম হচ্ছে অ্যালকেন, ALKANE। এটার নাম হচ্ছে অ্যালকাইল, ALKYL। এই জন্য আমরা বলে থাকি যে অ্যালকেন এবং অ্যালকাইলের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যালকেনের থেকে ANEটা যদি চলে যায়, এখানে যদি ANE এর স্থলে YL বসে তাহলে এটা অ্যালকাইল হবে। একটি উদাহরণ যদি দেখতে চাও, এই মিথেন থেকে একটি হাইড্রোজেন যদি চলে যায় এটা হবে মিথাইল, একটি হাত খালি থাকছে বা যোজনী খালি থাকছে। মিথেন থেকে হাইড্রোজেন চলে গেলে মিথাইল, ওয়াইএল। এই যে দেখো এই ANEটা চলে গেছে, ওয়াইএলটা আসে। একইভাবে যে কোনো অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন চলে যায় সেটি হয়ে যাবে একটি অ্যালকাইল মূলক। যেমন আমরা ইতিমধ্যেই সেই সংজ্ঞাটা যদি লিখে ফেলতে পারছো যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে অ্যালকাইল মূলক। আমরা আরো কয়েকটা উদাহরণ দেই, এই মূলকগুলো আমরা ব্যবহার করব নামকরণের ক্ষেত্রে। যেমন এই যৌগটির নাম কি একটু বলবে? C2H6। এই যৌগটির নাম হচ্ছে ইথেন। এইভাবে লিখতে কেউ যদি না চিনো তাহলে হয়তো এইভাবে লিখলে চিনবে, CH3 বন্ড CH3। এখন দেখো এই যে C2H6, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে কি হবে? কার্বনটা ঠিকই থাকছে, আর হাইড্রোজেন ছিল 6টা, এখানে যাবে 5টা, এই জন্য একটা হাত খালি হবে। এই যৌগটির নাম ইথেন, ETHANE। এই যৌগটির নাম হচ্ছে ইথাইল, ETHYL। তাহলে আমরা যেটা বললাম যে সম্পৃক্ত হাইড্রোকার্বন যে কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে যে মূলকটা তৈরি হবে সেটার নামই হচ্ছে অ্যালকাইল মূলক। যেমন মিথেন থেকে তৈরি হবে মিথাইল, ইথেন থেকে তৈরি হবে ইথাইল, প্রোপেন থেকে তৈরি হবে প্রোপাইল, বিউটেন থেকে বিউটাইল। এরকম যে কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু চলে গেলে যে মূলকটি তৈরি হবে সেটাই হচ্ছে ওই অ্যালকেনের অ্যালকাইল মূলক। এবং আমরা হাইড্রোকার্বনের মধ্যে দেখব যে চেইনের উপরে বা নিচে বেশ কিছু শিকল থাকে, শাখা শিকল থাকে, প্রতিস্থাপক আমরা বলছি, সেগুলোকে আবার তখন নাম ধরে ডাকতে হবে, সেটার নাম কি আমরা যেন বলতে পারি। তাহলে দেখো আমরা এই জিনিসটা তোমাদেরকে দেখানো হলো। এখন দেখো আমরা সিম্পল কিছু জিনিস একেবারেই আমি খুব জটিল জায়গায় না গিয়ে খুব সহজ আলোচনার মধ্যে রাখতে চাই। এই জন্যই রাখতে চাই যে শুরুতেই জৈব রসায়ন মানেই বিশাল কঠিন একটা জিনিস, আমি এটা আসলে প্রমাণ করতে চাই না, দিতেও চাই না। এই জন্য খুব সহজ জিনিসগুলো, সিম্পল জিনিসগুলো আমরা একেবারেই আলোচনার মধ্যে নিয়ে আসছি। তো আমরা একেবারেই যদি সহজ কথায় যদি বলি, যেমন আমরা এমনটা যদি দেখাতে চাই যে CH3 CH, এটা যদি CH3 দেই, এই CH2 CH2 CH3, আমি এই যৌগটির নাম তোমাদেরকে শেখাতে চাই। এই যৌগটা যে অ্যালকেন, ইতিমধ্যেই তোমাদের কাছে আমরা গত ক্লাসে একটু আলোচনার মধ্যে নিয়ে আসছিলাম। আমরা এই যৌগটি দিয়ে তোমাদেরকে আসলে নামকরণের মৌলিক জিনিসগুলো একটু বোঝাতে চাই। যে কোনো নামকরণ দেখলে, যে কোনো যৌগ দেখলে সে নাম কি হবে আমি কেমনে করে বুঝবো? আমি তো কিছু জানি না, একদম শুরুতে আমি কিছুই বুঝি না। খুব ভালো, আমি যদি কিছু না বুঝি তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আসলে নামকরণটা কিসের উপর ভিত্তিতে হয়, কিভাবে হয়। যে একটা যৌগ দেখলে আমি কিভাবে বুঝবো যে এই যৌগটির নাম এই যৌগটির নাম এই? তো আমরা বুঝবো হচ্ছে কয়েকটা জিনিস। যেমন আমাদের আগের ক্লাসের কতগুলো জিনিস আমার কাছে আসবে, সেটা হলো আমরা ইতিমধ্যেই কার্যকরী মূলকগুলো সম্পর্কে একটি সম্যক ধারণা থাকতে হবে, এবং প্রত্যেক কার্যকরী মূলক বা প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর প্রকাশের জন্য কিছু চিহ্ন আছে, যে প্রকাশ আছে, বহিঃপ্রকাশ আছে। তোমরা ইতিমধ্যে তা কিছুটা জানো, কেউ কেউ হয়তো কিছুই জানো না। তবে আমরা একেবারেই শুরুটা করছি, এই জন্য আমরা কথাগুলো বলছি। যেমন সমস্ত অ্যালকেনের দেখবে যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন সবার নামের শেষে ANE শব্দটি আসবে। যদি কোনো যৌগের মধ্যে ডাবল বন্ড থাকে, যেগুলো এখন অ্যালকিন বলছি, তাদের নামের শেষে কিন্তু ENE আসে। যদি অ্যালকাইনের কথা বলি
অর্থাৎ ট্রিপল বন্ড থাকে, ত্রিবন্ধন থাকে, তাহলে নামের শেষে YNE আসে। অ্যালকোহল থাকলে নল বা অল আসে। এরকম প্রত্যেকটা দেখো, এই যে যৌগটা আমি লিখেছি সেখানে কিন্তু অন্য কিছু নেই, ডাবল বন্ড নেই, ট্রিপল বন্ড নেই, OH নেই, অন্য কিছু নেই। তার মানে এই যৌগটা হচ্ছে একটি হাইড্রোকার্বন। বলে কেন হাইড্রোকার্বন? যে এটি কার্বন এবং হাইড্রোজেন দ্বারাই গঠিত, এর মধ্যে কোনো ডাবল বন্ড নেই, ট্রিপল বন্ড নেই। এই যৌগটির নাম কি? আমরা যারা পারো তারা একটু খাতায় লিখো, আমি একটু দেখছি এই যৌগটির নাম কিভাবে বলবো, তার জন্য কি নিয়মগুলো। গত ক্লাসে আমরা একটুখানি ধারণা দিয়েছিলাম যে কোনো জৈব যৌগের নামের মধ্যে 3টা পার্ট, এই 3টা পার্ট সবসময় বিবেচনায় নিতে হয়। এটা হচ্ছে আমরাকে বলে থাকি পূর্বপদ, বা প্রিফিক্স, শব্দমূল, ইংরেজিতে বলা হয় ওয়ার্ড রুট, এটা হচ্ছে পরপদ বা সাফিক্স। যে কোনো নামের মধ্যে 3টা অংশ থাকতে হবে, একটা পূর্বপদ, একটা শব্দমূল, একটা পরপদ। এই নামটাও করতে হলে আমার এই 3টা জিনিস লাগবে। কি কি জিনিস লাগবে? প্রথম কথা হলো, আমি ইতিমধ্যেই সামান্য একটু জ্ঞান দিয়ে যেটুকু বোঝার চেষ্টা করেছি, এই যৌগটা একটা অ্যালকেন। বলে কেন? যে যৌগটার মধ্যে কার্বন কার্বন একক বন্ধন আছে এবং বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ, তারা হচ্ছে অ্যালকেন। তাহলে এই যৌগটা অ্যালকেন। তো অ্যালকেনের মধ্যে এখন আমরা যদি এটা না থাকতো তাহলে আমি গণে বলে দিতাম যে 1 2 3 4 5, 5 কার্বনের হাইড্রোকার্বন, তো 5 কার্বন হাইড্রোকার্বনের নামটা হচ্ছে পেন্টেন। এখনো কিন্তু আমি বলে দিচ্ছি যে হ্যাঁ, এই যৌগটা আসলে পেন্টেন। ঠিক পেন্টেন না, পেন্টেনের সাথে আরো কিছু যুক্ত হয়েছে, অর্থাৎ পেন্টেনের এখানে CH2 ছিল, তার একটি হাইড্রোজেন, এই মিথাইল মূলক। এই মূলকটির নাম কিছুক্ষণ আগে অ্যালকাইল মূলক হিসেবে পড়েছি, এই মূলকটির নাম হচ্ছে মিথাইল মূলক। এটির নাম হচ্ছে মিথাইল মূলক। এটি এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে সে এখানে বসছে। এখন আমি এই যৌগটির নাম বলতে চাই। কেউ কি লিখতে পারছো খাতায় যৌগটির নাম কি? এই যৌগটির নাম যেভাবে বলবো, দেখো এই যৌগটির নাম হচ্ছে মিথাইল আর এইটুকের নাম হচ্ছে পেন্টেন। তাহলে যৌগটির নাম কি মিথাইল পেন্টেন হবে? মিথাইল পেন্টেন হবে, কিন্তু কিছু জিনিস, ছোটখাটো একটু জিনিস খেয়াল করতে হবে। কিরকম? যে মিথাইল পেন্টেন তো আমি বলে খালাস, কিন্তু যে লিখবে সে সেকেন্ড টাইম যদি লেখে তাহলে এই মিথাইল মূলকটা দেবে কোথায়? সেই জন্য এই কার্বনগুলো তো সবগুলো চেহারা একই রকম, এই জন্য কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে বা সংখ্যায়িত করতে হবে। সংখ্যায়িত কিভাবে করব, কোন দিক থেকে করব? এটা উন্মুক্ত পদ্ধতি, তুমি বাম দিক থেকেও করতে পারো, ডান দিক থেকেও করতে পারো। শুধু খেয়াল রাখতে হবে যে দিক থেকে নাম্বারিং করলে এখানে যে প্রতিস্থাপকটি থাকে সেটা কম সংখ্যায় প্রকাশ হয়। যেমন আমি যদি নাম্বারিংটা এই দিক থেকে করতাম তাহলে 1 2 3 4 5, তাহলে এই পার্শ্ব সিকলটা 2 নম্বরে আছে আমি বলতাম। আমি যদি নাম্বারিংটা এই দিক থেকে করি 1 2 3 4 5, তাহলে বুঝতে হবে পার্শ্ব সিকলটা 4 নম্বরে। বাজারে যে কোনো জিনিস যদি 2 টাকা দিয়ে কেনা যায়, সেটা যদি 4 টাকা দিয়ে কিনো, তাহলে নিশ্চিতভাবে কি বোকা বলবে? তো রসায়নে তো কেউ বোকা বলে না, রসায়নে ভুল হয়েছে। তো এখানে এটা হচ্ছে ভুল, যে দিক থেকে নাম্বারিং করলে যে নাম্বারে পার্শ্ব সিকলগুলো থাকে তার সেগুলো যেন কম সংখ্যায় প্রকাশিত হয় এবং প্রথম সংখ্যাটা যেন ছোট হয়, সেটা নিয়ে আমরা কথা বলবো আরো ডিটেলস। আপাততভাবে আমাদের নামকরণ কোনটা ঠিক? আমরা কি বাম দিক থেকে ডানে যাব আর ডান দিক থেকে বামে যাব? কোনটা ঠিক? নিশ্চিতভাবেই তোমরা বলবে যে বাম দিক থেকে ডান দিকেরটা ঠিক, তাহলে এটা ভুল। তাহলে আমরা এটা মুছে দিলাম, তোমরা খাতায় নিশ্চিতভাবে লিখবে না, এটা লিখে রাখবে। বাম দিক থেকে ডান দিকে আমরা লিখলাম। এখন আমি বলতে চাই যে দেখো এই কার্বনগুলোকে আমরা নাম্বারিং করেছি, তাহলে মূল যৌগটা কি? এই যেটা, এটা হচ্ছে মূল যৌগ। তাহলে মূল যৌগটা কয় কার্বনের? 1 2 3 4 5। এই মূল যৌগটা হচ্ছে 5 কার্বনের। সঙ্গত কারণে যৌগটির নাম হচ্ছে পেন্টেন। এখন সেই পেন্টেনের মধ্যে এই 2 নং কার্বনে একটা মিথাইল মূলক আছে। এই 2 নং কার্বনে যে মিথাইল মূলকটি আছে আমরা বলবো, এবং সেটি বলার কাজ হচ্ছে যে পার্শ্ব প্রতিস্থাপক বা পার্শ্ব সিকলকে বলতে হলে তার নাম বলতে হবে
কোনো সংখ্যার পরে যদি কোনো লেখা লেখো তাহলে হাইপেন দিতে হয়। যেমন আমি এখানে 2 নাম্বার কারণ 2 মিথাইল, এই 2 এর পরে মিথাইল, এখানে 2 এর পরে এখানে একটা হাইফেন দিয়েছি আমি। এই মিথাইলের পরে আমি লিখবো পেন্টেন, এবং মিথাইল এবং পেন্টেনের মধ্যে কোনো স্পেস থাকবে না। আমি এত দূরে লিখবো না, কাছেই লিখবো, একদম কাছে। অর্থাৎ এই কথার অর্থ হলো নো স্পেস, কোনো স্পেস নেই। এই যে যৌগটা আমি লিখলাম, বলে এটা লিখলেন, এইটার সাথে এটার সাদৃশ্যতা কোথায় একটু বলেন। এখানে এটা খেয়াল করো, এখানে 3টি পার্ট আছে, 3টি পার্টের মধ্যে আমরা বলছি এই যে এখানের মধ্যে 2 মিথাইল, এই যে 2 মিথাইলটা এইটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে পূর্বপদ। আর এই যে পেন্টেন শব্দটি, আমরা এখনই আরেকবার কথা বলবো, এই পেন্টেনের মধ্যে এই শব্দটির শব্দমূলটা হচ্ছে পেন্ট। তাহলে যে 2 মিথাইল যোগ পেন্ট যোগ এন, এটা মিলা হচ্ছে যৌগটির নাম 2 মিথাইল পেন্টেন। তো সঙ্গত কারণে তুমি যে কোনো জৈব যৌগের এই নামকরণ করতে হলে তোমাকে ফার্স্ট এই কাজটা কিন্তু করতে হবে, যে তুমি যৌগটাকে কিভাবে চিনবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই আজ মাহে রমজানের প্রথম রোজা, সঙ্গত কারণেই আমরা আশা করছি যে সৃষ্টিকর্তার অনুসারে তোমরা প্রত্যেকেই ইবাদত বন্দিগিতে হবে, এবং তোমরা ইতিমধ্যে 30 মিনিট কিন্তু চলে গেছে, এবং একটা ক্লাস, অনলাইন ক্লাস আসলে লম্বা ক্লাস, কষ্টকর। তবুও আমরা বিকল্প, আমরা আসলে ক্লাসরুমের স্বাদ তো অনলাইনে অতটা পাওয়া যাবে না, সঙ্গত কারণেই আমরা চেষ্টা করছি। আর সবাই নিজেদের মধ্যে এই মেসেজ চালাচালিটা একটু বন্ধ করে সবাই একটু মনোযোগ দাও। আমরা শিখতেই চাই, এমনটা না যে না শিখলে চলবে, আমাদের শিখতেই হবে, আমাদেরকে শেখার কোনো বিকল্প কিছু নেই, আমাদেরকে এই কাজগুলো শিখতে হবে, সিম্পল জিনিস। তাহলে আমরা দেখছি তো এই যৌগটির নাম যে লিখলাম 2 মিথাইল পেন্টেন, তাহলে কিভাবে হলো এই পূর্বপদ, তার মানে হলো যে কোনো যৌগ দেখলে প্রথমেই তুমি খেয়াল করবে কতগুলো জিনিস, যে এই যৌগটা কোন শ্রেণীর, সেটাকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন না অ্যাসিড, কোন শ্রেণীর, আরো গ্রুপ আছে। সেটার জন্য প্রত্যেকটা শ্রেণীর জন্য, সমগোত্রীয় শ্রেণীর জন্য এই পরপদ ফিক্সড করা আছে। আমরা তোমাদেরকে সেই জিনিসগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা শুধু অ্যালকেন নিয়ে কথা বলছি, এই জন্য নামের শেষে এন যুক্ত হয়েছে। দেন সেকেন্ড হলো আজকের ক্লাসে তোমরা শব্দমূল যেটা শিখলে, আমরা এখনই 10টা শব্দমূল আরেকবার তোমাদের একটু মনে করাই দিব, যে 1 হলে কি হয়, 2 হলে কি হয়, 3 হলে কি হয়, এটা নিয়ে। 5 হলে প্যান্ট হয়। তো আমরা আরো 2-একটা যৌগ নিয়ে কথা বলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, এবং আস্তে আস্তে আমরা প্রয়োজনীয়তাটুকু বুঝাচ্ছি যে কোন জিনিসটা পড়লে। তাহলে আমরা ইতিমধ্যেই প্রথম 10টা হাইড্রোকার্বন সংখ্যা জেনেছি, এবং যে কোনো জৈব যৌগের মধ্যে এই জিনিসগুলো আসবে, যে নামকরণ হইলেই তার পূর্বপদ বা প্রিফিক্স আসবে, শব্দমূল আসবে, পরপদ আসবে। এখন যে যৌগের মধ্যে শুধুমাত্র সরল যৌগ, যাদের মধ্যে কোনো পার্শ্বশিকল নেই, তাদের মধ্যে কিন্তু পূর্বপদ নেই, সেগুলো বলা সহজ, সেগুলা বোঝাও সহজ। তো আমাদের যেহেতু সব ধরনের যৌগই থাকে, এবং আমরা তোমাদের যে কোনো নামকরণের মধ্যে এই পূর্বপদ, শব্দমূল, পরপদ। পরপদ হচ্ছে সমগোত্রীয় শ্রেণীকে কি দ্বারা প্রকাশ করা হয়, শব্দমূল হচ্ছে ওই যৌগটার মধ্যে কতটি কার্বন আছে, চেইন, সবচেয়ে বড় কার্বন কঙ্কাল বা স্কেলিটাল কত কার্বনের, সেটা আমরা বিবেচনা করব। দেন এটা আমরা আরেকটা যৌগের নাম লিখি, দেখি আমরা সবাই কতটা বুঝতে পারলাম, আমরা দেখব। সবাই রেডি তো? নিজেদের মধ্যে আমরা একটু কম কথা বলি, সময়টা অন্য সময় তো কথা বলতেই পারবো, আমরা চেষ্টা করছি এই সময়টাকে কাজে লাগানোর জন্য। দেখো এই যৌগটার নাম যারা পারবে তাদের জন্য চকলেট পাওনা থাকলো, ক্লাস আইসা, কলেজে এসে চকলেট দাবি করবে, স্যার আমরা ক্লাস করছি, আপনার চকলেট আমরা পাবো, মেসেজ দেখে চকলেট দেওয়া হবে। সেকেন্ড যৌগ, এই যৌগটির নাম আমি বলতে চাই। দেখো তো, লেখো আগে CH3 CH, CH CH2 CH2 CH3। কারো আবার প্রথমেই সমস্যা হচ্ছে, কখন আবার CH, কখন আবার CH3, এগুলো কি? বিষয়টা এরকম, কার্বন হচ্ছে চতুর্যুজি, কার্বনের যোজনী হচ্ছে 4। তুমি শিকল দেওয়ার পরে, চেইন দেওয়ার পরে
হাইড্রোজেন যদি লাগে তাহলে দেবে, নলে দেবে না। যেমন এখানে লেখার সময় আমি যদি এখানে CH2 দিতাম, এটাও যদি দিতাম, তাহলে দাঁড়াও দেখো কার্বনের যোজনী কত হয়ে যাচ্ছে। এখানে দেখো কার্বনের যোজনী 4 কিভাবে মিলছে দেখো, এই যে 1, এই যে 2, এই যে 3, আর এই হাইড্রোজেনটা যদি নিচে দাও তাহলে 4 হবে। এখানেও দেখো যে 1, এই যে 2, এই যে 3, এই হাইড্রোজেন দিয়ে 4। এখানে 4 কিভাবে হলো, যে 3টা হাইড্রোজেন 3 দিকে, আর এইটা একটা হাত 4 দিকে। সুতরাং যে কোনো চেইন যখন লিখবে খেয়াল করতে হবে সবসময় যে কার্বনের যোজনী যেন সবসময় 4 থাকে। এই যৌগটির নাম একটু লিখো তো খাতায় সবাই, দেখি পারো কিনা। টু থ্রির পরে হাইফেন হবে, কেউ কেউ লিখেছো দেখছি 2, 3 পরে একটা হাইফেন। জি, এটাকে লিখছে আশিক রহমান, ভালো লিখেছো। 2 এর পরে 3 না, 2 এর পরে 3, 2 এবং 3 এর মাঝে একটা কমা হবে এবং 3 এর পরে হাইফেন হবে। 2, 3 ডাইমিথাইল হেক্সেন, ভালো লিখেছো। 2, 3 অনেকেই কারেক্ট লিখেছো। এটা আবার কি 90 to 30 মিথাইল হেক্সেন, 90 to 30 মানে কি? এটা কি রে বাপ? 2, 3 ডাই, 2 এবং 3, 2 এর পরে সংখ্যার পরে সংখ্যা লিখলে কমা হবে, সংখ্যার পরে কথা লিখলে হাইফেন হবে। 2, 3 ডাইমিথাইল হেক্সেন, খুব ভালো, খুব ভালো। অনেকেই ঠিকভাবে লিখেছো। সাদিকুর রহমান, অনেকে আরিফিন আমিন, ভালো লিখেছো। আচ্ছা, অনেকেই ঠিক লিখেছো। আমরা আরো কিছু জিনিস কথা বলছি। আচ্ছা, তাহলে এই যৌগটির নাম দাঁড়ালো, সবাই দেখো যে যৌগটার নিয়ম অনুযায়ী যৌগটির নাম হচ্ছে, সবার আগে দেখো সবচেয়ে বড় কার্বন শিকল বা চেইন কোনটা, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6 কার্বন হাইড্রোকার্বন নিশ্চিতভাবেই তোমরা জানো হেক্সেন, তাহলে যৌগটি হেক্সেন, এই ব্যাপারে নিশ্চিত, এটা নিয়ে কোনো কথা নেই। তাহলে যৌগটা হেক্সেন, এবং হেক্সেনের একটি জাতক অর্থাৎ হেক্সেন থেকে তৈরি হয়েছে এটা, তো সঙ্গত করে ওটা হেক্সেন। এইবার আমি নাম্বারিং করতে চাই, দেন নাম্বারিং করলে অবশ্যই খেয়াল করবে যে এটা এদিকে নাম্বারিং করলে পার্শ্বশিকলগুলো কাছে, এই জন্য নাম্বারিং করলাম এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে যৌগটি যদি হেক্সেন তাহলে 2, 3, এখন এই যে 2 এর পরে 3, সংখ্যার পরে সংখ্যা লিখলে 2, 3, এই সংখ্যার পরে যখন কথা লিখবে তখন একটা হাইফেন দিতে হবে। একই মূলক দুইবার আছে, এই জন্য শব্দটি ডাই, যে মূলকটি আছে তার নাম মিথাইল, মূল যৌগটির নাম হচ্ছে হেক্সেন। খুব ভালো, থ্যাংক ইউ যারা লিখেছো, তারা ক্লাসে আছো তাদেরকে থ্যাংক ইউ, ভালো লিখেছো। নেক্সট কম্পাউন্ড আমরা লিখছি, দেখি এইটা কয়জনে পারো, আশা করি পারবে। এই যৌগটির নাম কি, তোমাদেরকে হেল্প করছি। এই মূলকটির নাম হচ্ছে ইথাইল মূলক, এই মূলকটির নাম হচ্ছে মিথাইল মূলক। দেখি কে কে পেরেছো। কি চকলেট খাওয়াবো? খাওয়ালে তো লাভ ক্যান্ডি খাওয়াইতে হয়। রোজার দিন খাওয়া খাওয়াই নিয়ে কথা না বলেই ভালো। খাওয়াবো, কথা দিলাম খাওয়াবো। এই যে যারা লাইভ করছো এসে দেখাবে স্যার যে আমার লাইভের নাম আছে, আমি খাওয়াই দেবো। কলেজ খুলবে যেদিন সেদিন ঈদ পুনর্মূল্যনীতে ডিপার্টমেন্টে আসলেই চকলেট পাওয়া যাবে। শর্ত হইলে বলতে হবে কোন ক্লাসটা করেছো, কি পড়াইছে। আমি পড়া জিজ্ঞাসা করবো একটা, আমি একটা কার্যকরী মূলক জিজ্ঞাসা করবো, একটা যৌগের নাম জিজ্ঞাসা করবো, বলতে পারলে সঙ্গে সঙ্গে চকলেট। যারাই বলতে পারবে তাদেরকে চকলেট। রোজার দিন খাওয়া নিয়ে কথা আমরা না বলি। যৌগটির নাম আমরা বলতে চাই, সবাই খেয়াল করছি, দেখো বলো তো এই যৌগটা অ্যালকেন, বলে কেন? যে কার্বন কার্বন একক বন্ধন ছাড়া কিছু নেই। এইবার দেখো তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7,
7 কার্বন হাইড্রোকার্বনকে কি বলে? হ্যাপটেন। তোমরা ইতিমধ্যেই জানো, তাহলে হ্যাপটেন, তাহলে যৌগটা হ্যাপটেন। এখন হ্যাপটেনের মধ্যে দেখো, খেয়াল করে দেখো, এই একটা পার্শ্বশৃঙ্খল রয়ে গেছে, এই একটা পার্শ্বশৃঙ্খল রয়ে গেছে। এই মূলকটির নাম মিথাইল, এই মূলকটির নাম মিথাইল। এখন আমি মিথাইল এবং ইথাইলের কথা আমরা বলছি, তাহলে মিথাইল নাম্বারিং করতে হবে কার্বনগুলোকে। এই দিক থেকে এখানে 2 দিয়ে শুরু হয়েছে, আর এই দিক থেকে 1 2 3 4। সবসময় খেয়াল করবে যে দিক থেকে কাছে পার্শ্বশৃঙ্খল, যে দিক থেকে প্রথমটা কাছে সেটাই আন্তর্জাতিক। আগে বলা হতো যে পার্শ্বশৃঙ্খলগুলোর মোট যোগফল যে দিক থেকে ন্যূনতম হবে। এখন আন্তর্জাতিকভাবে আরেকটা নতুন নিয়ম কাজ করছে, সেটা হলো যে দিক থেকে পার্শ্বশৃঙ্খল শুরু হয়েছে, যে দিক থেকে কাছে, অর্থাৎ এই দিক থেকে 2 আর এই দিক থেকে 1 2 3 4, সঙ্গত কারণে এই দিক থেকে যাবে। তো তাই যদি হয় তাহলে নাম্বারিং হলে 1 2 3 4 5 6 7। যৌগটির নাম হচ্ছে এই 2 মিথাইল 4 ইথাইল। তো বলো দেখি কিভাবে হবে, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো, দেখি বলতে পারো নাকি? 2 4 মিথাইল 2 মিথাইল 4 ইথাইল হ্যাপটেন হয়েছে, কিন্তু একটু ভুল হয়েছে। যারা ট্রাই করেছো তাদের ধন্যবাদ। এখানে একটু ছোট ভাই বড় ভাইয়ের বিষয়টা আছে। ছোট ভাই বড় ভাই বিষয়টা হলো যে ওই যে যাদের বয়স একটু বেশি, হ্যাঁ, তাদেরকে একটু আগে সম্মান দিতে হয়। তো এখন ইংরেজি বর্ণমালা অনুসারে এই মূলকটির নাম হচ্ছে মিথাইল। মিথাইল METHYL, এটা হচ্ছে মিথাইল মূলক। আর এটা হচ্ছে C2H5, এটা হচ্ছে ইথাইল, ETHYL, এটা ইথাইল। এই ইংরেজি বর্ণমালা অনুসারে ABCD তো তোমরা চিনো, এম এবং ই এর মধ্যে পার্থক্য হলো ই আগে আসে এম পরে আসে। যে আগে আসে তাকে একটু সম্মান করে আগে বলতে হবে। তাহলে বলার সময় বলতে হবে 4 ইথাইল 2 মিথাইল হ্যাপটেন, এবং লেখার সময়ও ওই নিয়মটা কিন্তু ফলো করবে। সেটি হচ্ছে সংখ্যার পরে সংখ্যা লিখলে কমা দিবে, সংখ্যার পরে কথা লিখলে হাইফেন দিবে, কথার পরে কথা নো স্পেস, কথার পরে সংখ্যা হাইফেন। তিনটা জিনিস মনে রাখো, তিনটা জিনিস মনে রাখো। চকলেট খাইতে হলে কিন্তু রোজার পরে ঈদ পূরণ কিন্তু চকলেট খাইতে হলে জৈব যৌগের নাম পেরে খেতে হবে। আমি একটা জৈব যৌগের নাম বলবো, যে বলতে পারবা সেটা এসে যে বলতে পারবা তার জন্য চকলেট। আন্দাজি চাইলে কিন্তু আমি চকলেট দেবো না। চকলেট দিব হলো যে আমি একটা কার্যকরী মূলক বলবো, এটার নাম বলো, বললে আমি চকলেট দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা দুষ্টামি না করি, আমরা ক্লাসে ফিরছি। যৌগটির নাম আমরা দেখো, এটা লেখার স্টাইলটাও দেখো। যারা লিখেছো তার থ্যাংক ইউ, আর যারা লিখতে পারো নাই তাদেরকে আমরা হেল্প করছি। এটা লেখার নিয়ম হচ্ছে 4 ইথাইল 2 মিথাইল। আমি কথার পরে সংখ্যা লিখবো, তাহলে 2, এরপরে যাবে মিথাইল 2 মিথাইল, এরপরে মিথাইলের পরে কথার পরে কথা হ্যাপটেন। ঠিক আছে, বোঝা গেল? এইবার আমি তো তোমাদেরকে ইংরেজি থেকে বাংলা কিভাবে লেখে সেটা লিখে শিখালাম। এখন আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক মানে এখন আমার সামনে করো, ওরা দেখাতে পারো কিনা দেখি, কিভাবে দেখবো। তো দেখতে পারলে ভালো ছিল। দেখো আমরা করাচ্ছি, উল্টা করে দিচ্ছি, অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ। আমরা তোমাদেরকে এখানে যে জিনিসটা আছে উল্টা করে যদি লিখি তাহলে কিভাবে লিখে সেটাও নিয়ে একটু আমরা কাজ করছি। দেখো যেমন আমি তোমাকে যদি বলি 2 2 4 ট্রাইমিথাইল হ্যাপটেন, এই যৌগটার সংকেত একটু লেখো তো দেখি, কে কে পারো খাতায় লিখো তো দেখি, আমি লিখে দিচ্ছি।
এই যৌগটি যারা লিখতে চাও, যারা শিখতে চাও, সবাই একটু খেয়াল করো। আমরা দুই দিক থেকে শেখানোর চেষ্টা করছি, খুবই সহজ কিছু জিনিস দিয়ে। অনেক কিছু ব্যাটার ক্লাসে অনেক পড়ানো যায়, কিন্তু আমরা ইচ্ছা করেই ক্লাসটাকে যে স্লো পড়াচ্ছি, যাতে করে বুঝতে কারোই কষ্ট না হয়। আমরা শুরুতেই আমরা হ্যাপটেন লিখবো। হ্যাপটেন মানে কত? হ্যাপটেন মানে 7 কার্বন। তো ফার্স্ট যেটা লিখতে হবে, 7টা কার্বন লিখতে হবে। লিখো দয়া করে আমার মতো করে। 1 2 3 4 5 6 7, এবং ছোট করে নাম্বার দাও, সুবিধা হবে। 1 2 3 4 5 6 7। তাহলে যৌগটা হ্যাপটেনের জন্য আমরা বডিটাকে রেডি করলাম। সবচেয়ে বড় কার্বন শিকল হচ্ছে হ্যাপটেন, আমরা লিখলাম। এইবার এই 2 to 4 হচ্ছে যে এই যে মিথাইল মূলকগুলো দুইটা আছে, দুইয়েই দুইটা আছে, আর একটা 4 আছে। এইবার সেই জিনিসগুলো একটু দেওয়ার চেষ্টা করো। এই হচ্ছে একটা মিথাইল মূলক, একে কেন 2 আমরা লিখতে ভুলে গেছিলাম। এই একটা মিথাইল মূলক, আরেকটা 2 আছে, তাহলে এটা উপরে একটা আছে, তাহলে এটা নিচে দেই। বলে স্যার উপরে নিচে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, যে কোনো একজন দিলেই চলবে। 4 এখানে একটা মিথাইল মূলক। এইবার বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিতে হবে। বলে কিভাবে হাইড্রোজেন দ্বারা পূরণ করবো স্যার? খেয়াল করবে কার্বনের যোজনী হচ্ছে 4। এই কার্বনের যোজনী 4 পূরণ করার জন্য যা প্রয়োজন সেটা দিতে হবে। এইবার এখানে কার্বনের একটা যোজনী অলরেডি ফিল আপ হয়ে আছে, তাহলে এইবার একটা যোজনী ফিল আপ হলে আরো 3টা লাগবে, এই জন্য এখানে দিতে হয় একটা CH3। বলতো এখানে কি কয়টা হাইড্রোজেন লাগবে? এখানে 1, এই যে 2, এই যে 3, এটা 4। অলরেডি 4 ফিল আপ, এখানে কিন্তু হাইড্রোজেন লাগবে না। এখানে বলতো কয়টা লাগবে? এখানে দেখো, এইদিকে 2টা হাত যোজনী ইউজ হয়েছে, তাহলে আরেকটা কি হবে? আমরা এখানে এটা CH2, এটা কত হবে? এই যে 1 2 3, তাহলে এটা কত হবে? এটা CH, এটা কত হবে? এটা CH2। পরেরটা CH2, এটা CH3। না, আমাকে দেখানোর সুযোগটা এই মুহূর্তে নাই। আমরা যদি হোয়াটসঅ্যাপে ক্লাস নেই, তাহলে সেই ক্ষেত্রে একটা সুযোগ থাকে ক্যামেরার সামনে সবাই বসলে, সেটাও অল্প সংখ্যক স্টুডেন্ট দিয়ে বোধহয় করা যায়, 100-এর মধ্যে দিয়ে করা যায়। সেটা ক্লাসরুমের মধ্যে সেটা করা যেতে পারে, সেটা আমরা দেখব অন্য সময় চিন্তা করে। এখন আপাতত আমরা শেয়ার করছি, তোমরা পারলে ভালো। যেমন আমি যেটা লিখলাম, এটা যদি তোমার হয়ে থাকে তোমার ভালো লাগবে যে না তুমি বিষয়টা বুঝতে পারছো। আজান হচ্ছে, আমরা আজানের জন্য 5 মিনিট, একটু জাস্ট 2 মিনিট আর কি, আজানটা হয়ে যায়, তোমরা লিখতে থাকো। আরেকটা ওয়ার্ক দিচ্ছি, তোমরা করতে থাকো। যারা
যেহেতু ক্লাস করছি না, আমরা শুধুমাত্র ওয়ার্কটা দিয়ে রাখছি, তোমরা করতে থাকো। দেখো আরেকটা যোগের নাম, থ্রিথাইল, টু ফোর ডাইমিথাইল, ননেন। এই যোগটা একটু লেখো, এই যোগটা লেখো, আমি প্র্যাকটিস করাচ্ছি। তাহলে দেখো এই যোগটির নাম আমরা যদি লিখতে চাই কিভাবে লিখবো? সবার আগে দেখো ননেন, ননেন মানে কয় কার্বনের? 9 কার্বনের। তো 9টা কার্বন লিখো আগে। তো আগেই CH2 না লিখে তোমরা সবার আগে 9টা কার্বন লিখবে আগে। 1 2 3 4 5 6 7 8 9। ছোট করে নাম্বার লিখো এখানে। নাম্বার যে দিতেই হবে এমনটা না, নাম্বার দেওয়া নিয়ে কথা বলছি, কেউ যদি সরাসরি বুঝো বা মনে থাকে তাহলে তো দরকার পড়ে না। যেমন যে 6 আর 5 11 হয়, হাতে কত? তুমি যখন ছোট ছিলে তখন খাতার একটা কানিতে লিখে রাখতে, হ্যাঁ। তো এখন খাতার কানিতে তো লিখো না, এই জন্য এখানে যে নাম্বারিং করতে হবে এমনটা না, নাম্বারিংটা করা লাগবে হলে মনে মনে, অথবা তুমি যদি দেখে করো তাতে কোনো দোষের কিছু নেই। তাহলে নাম্বারিং আমরা করছি এখানে 1 2 3 4 5 6 7 8 9। থ্রিথাইল তার মানে দাঁড়ালো এই 3 নাম্বার কার্বন একটা ইথাইল মূলক আছে। 3 নাম্বার কার্বন কোনটা? এটা বলে উপরে দিব না নিচে দিব, যে কোনো এক জায়গায় দিলেই চলবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে থ্রিথাইল, এখানে যে ইথাইল মানে হচ্ছে C2H5। 2,4 ডাইমিথাইল, এই 2 তে একটা মিথাইল মূলক আছে আর 4 এ একটা মিথাইল মূলক আছে। এইবার বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিতে হবে কার্বনের যোজনী 4 রাখার স্বার্থে। তার কমও নয় তার বেশিও নয়। তো সেই অনুযায়ী তাহলে ফিল আপ করো, দেখি পারো নাকি। তাহলে কি দাঁড়ালো এটা? এটা হচ্ছে CH কত হবে? CH3। এটা কত হবে? CH2 না CH? CH 1 2, এই যে 3, এটা দিয়ে 4, তাহলে এটা 1 2 3, তাহলে এখানে কত? CH, এখানে 1 2 3, এখানে একটা CH, এখানে CH2, এখানে CH2, এখানে CH2, এখানে CH2, এখানে CH3। এই হয়ে গেল। আমাকে বলো তো যে নামকরণ কি খুব কঠিন? আমার কাছে সেটা কিন্তু মনে হচ্ছে না। এখন তুমি যদি একটু ধারাবাহিকভাবে দেখো তাহলে নামকরণ কিন্তু তোমাদের জন্য অনেক সহজ। এই যে অনেকে খুব সুন্দর করে নাফিস আহমেদ রনিম লিখেছো, থ্যাংক ইউ। যারা ওইভাবে লিখতে পারছো লিখছো, যারা লিখতে পারো নাই তাদেরকেও ধন্যবাদ, তারা চেষ্টা করেছো, ক্লাসে আসছো, হ্যাঁ, ক্লাসে সময় দেওয়ার চেষ্টা করছো, এটা অনেক বড় একটি ব্যাপার। তাহলে দেখো তুমি যে অ্যালকেনের নামকরণ যখন পারলে, দেখো আমরা অ্যালকেনের নামকরণ তাহলে আমরা 2 ধরনের জিনিস তোমাদেরকে শেখালাম, এটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি, এটা হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ। এখন আমি আরেকটা যোগ দিই, দেখো তো এইটার নামকরণটা পারো কিনা। এইটাও একই জিনিস, কিন্তু একটুখানি বই যখন খুলবে বইয়ের মধ্যে এইভাবে লেখা থাকে, যেটা দেখে বুঝে নিতে হয়। যেমন এরকম করে যদি দেওয়া থাকে, যেমন CH3, তারপরে দেওয়া থাকলো CH3, তারপরে CH, এই CH3 এখানে একটা ব্র্যাকেট দেওয়া থাকলো, তারপরে দেওয়া থাকলো, আমরা আগে লিখি সুবিধা হবে বুঝতে তোমাদের। CH এর পরে CH3, তারপরে লিখলাম C দিয়ে লিখলাম CH3 হোল ব্র্যাকেট 2, তারপরে CH2 হোল ব্র্যাকেট 2 CH3।
বলে স্যার এটা আবার কি, এখানে তো এলোমেলো জিনিস দিয়ে রাখলে। সিম্পল, দেখো এই যে CH3 এটা ঠিক আছে, তারপরে এই যে CH লিখলাম, এই CH3 তার মানেটা হলো কার্বনের জন্য 4-3টা ফিল আপ আছে, এটা অবশ্যই পার্শ্বশৃঙ্খল, এটা শ্রেণীর মাঝে বসতে পারবে না, তার হাত একটা, এই এক হাত দিয়ে কখনোই মাঝে বসতে পারবে না, এখানে বসতে হলে তার 2টা যোজনী লাগবে। এই জন্য এই CH3 আসলে উপরে, এই ব্র্যাকেটে যেটা থাকবে সেটা উপরে বা নিচে। তারপরে আছে সি এর পরে CH3 2টা, কিভাবে লিখবো, এই একটা হচ্ছে উপরে দাও, একটা হচ্ছে নিচে দাও, তারপরে CH2 2টা, তার মানে পরপর 2টা CH2, এই শেষেরটা CH3। এইবার এই যৌগটার নাম যদি তোমাকে বলতে বলা হয়, নিশ্চিতভাবেই তোমার বলতে কোনো কষ্ট হবে না। বলো এই যৌগটার নাম কি? 1 2 3 4 5 6, 6 কার্বনের যৌগ। আরেকটা বিষয় আছে যে চেইন কি সবসময় সরল হবে? না, সরল না, তুমি খেয়াল করতে হবে কোনটা বড়, সেটা নিয়ে আমি পরবর্তী যৌগটা লিখছি। তাহলে 1 2 3 4 5 6 নাম্বারিং করার ক্ষেত্রে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, জাস্ট। তাহলে এই 6 কার্বনের যৌগের নাম হচ্ছে হেক্সেন, তাহলে যৌগটা হেক্সেন বোঝা গেল। আর এই দ্বিতীয় কার্বনে একটা মিথাইল, তৃতীয় কার্বনে 2টা, তাহলে আমি লেখার সময় কি লিখবো? লেখার সময় আমরা কি লিখবো? যৌগটির নাম কি হবে? তাহলে দাঁড়াবে, যৌগটির নাম দাঁড়াবে 2, 3, 3। কয়বার আছে? একবার, দুইবার, তিনবার। তাহলে একই শব্দ, একবার থাকলে মনো, দুইবার থাকলে ডাই, তিনবার থাকলে ট্রাই, এই জন্য শব্দটি আসছে ট্রাই। কি মূলক আছে? মিথাইল মূলক আছে, ট্রাই মিথাইল। যৌগটির নাম কি? হেক্সেন। হয়ে গেল। আমাকে বলো, যৌগ রসায়ন মোটেই কিন্তু কঠিন না, তুমি হয়তো ভয় পাচ্ছ, এই ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আমাদের যদি অনলাইনে ক্লাসগুলোও করো, আমরা যদি কন্টিনিউয়াস ক্লাস করাতে পারি, আমার বিশ্বাস যে এই তোমাদের জন্য সহজ হয়ে দাঁড়াবে। তো আমরা তোমাদেরকে আরো কতগুলো জিনিস একটু আলোচনার মধ্যে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। তাহলে এটা মুছে দেই। আমরা নেক্সট ক্লাসের হোমওয়ার্ক গুলো, তাহলে আমরা আগামী ক্লাসে আরো 2টা বিষয় নিয়ে কথা বলবো। আমরা আজকে আলোচনা করলাম হচ্ছে IUPAC পদ্ধতিতে অ্যালকেন এর নামকরণ। এটা নিয়ে আমরা আজ কথা বলেছি। আমরা আগামী ক্লাসে কথা বলবো এই অবশ্যই IUPAC পদ্ধতিতে অ্যালকিন ও অ্যালকাইনের নামকরণ নিয়ে। অ্যালকিন ও অ্যালকাইন, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। আর আরেকটা জিনিস তোমাদের হোমওয়ার্ক হিসাবে বাসায় সবাই মুখস্থ করবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা হচ্ছে তোমাদেরকে যে শীটটা দিয়েছিলাম, আই মিন ফটোকপি করে, মানে ইয়েতে দেওয়া আছে, যেটা ছবি তুলে যেটা আমরা অনলাইনে দিয়েছি, সেখান থেকে কার্যকরী মূলকগুলো, কার্যকরী মূলক, এখানে 16টা বা 17টা কার্যকরী মূলক যেটা দেওয়া আছে, এই কার্যকরী মূলকগুলো পড়তে হবে। এইটা আগামী ক্লাসে পড়তে হবে, এই জিনিসটা আমার লাগবে নামকরণ করতে, এটা আমরা পড়াবো। এইটা হচ্ছে হোমওয়ার্ক, আরেকবার পড়বে। আর পাশাপাশি এই জিনিসটাও থাকলো যে আমরা এসেই যে অ্যালকেনের নামকরণ যে পড়লাম, সেটা যেন আমরা আরেকবার তোমাদেরকে দেখাতে পারি এই জিনিসটা। তাহলে আমাদের জন্য খুব সোজা। তো তোমরা যারাই বাসায় আছো, যে কথাগুলো আমরা বলতে চাই, যে আমরা নতুন করে তাহলে আজকে আর অ্যালকিন এবং অ্যালকাইন শুরু করছি না, শুধুমাত্র অ্যালকিন এবং অ্যালকাইনের বেলায় যেটা বলা, যে সবকিছু ঠিক থাকবে। অ্যালকিনের জন্য ইন আসবে, আর ট্রিপল বন্ড থাকলে আইন আসবে, ডাবল বন্ড থাকলে ইন, ট্রিপল বন্ড থাকলে আইন আসবে। এই হলো মূল ব্যাপার, আর কিছু না। না, আরো এক ঘন্টা পড়তে হবে না, আপাতত 1 ঘন্টা পড়ো, নিয়মিত বাসায় পড়াশোনা করো। সময়টা যাচ্ছে, সময়টাকে কাজে লাগাতে হবে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আমরা সময়টাকে খুঁজে পাবো না। কি লিখেছো দেখি?
নাফিস আহমেদ রনিম লিখেছো ক্লাসটা ভালো লাগছে, আরেক ঘন্টা থাকে না, আরেক ঘন্টা থাকবো না, আমরা অন্যভাবে আরও কিছু ক্লাস আমরা যেটা ফিল করছি সেটি হচ্ছে যে আমি হয়তো এমনটা হতে পারে যে আমাদের যেহেতু কলেজের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী এখানেই হবে। আমার ব্যক্তিগত ফেসবুক পেজে আমরা হয়তো ক্লাস শুরু করব এই সপ্তাহ থেকে, সেখানে প্রতিদিনই ক্লাস থাকবে। কারণ হলো আমি সপ্তাহে একটা ক্লাস পাচ্ছি, এক মাসে আমি 4টা ক্লাস পাবো, এটি দিয়ে আমরা সব কিছু শেষ করতে পারবো না। আর যেহেতু সবগুলো শিক্ষকই ক্লাস নিচ্ছেন একটা টাইমের মধ্যে, সঙ্গত কারণে কলেজের যেটা সেটা শিডিউল ক্লাসের মধ্যেই থাকছে। আমরা তোমরা যে কোনো সাপোর্ট আমার কাছে চাইলে সেটা পাবে, ওটা আমরা অন্য জায়গায় দেখছি, সেটা শুরু হলে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। আরও যে কথা সেটি হচ্ছে সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, এবং এই যে অনেক বেশি রাত জাগার দরকার নেই, অনেক বেশি মোবাইল নিয়ে মানে গেম খেলার দরকার নেই, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে। এখন বাসায় বসে থাকতে ভালো লাগে না, ভালো আসলে কারোরই এতটা লাগার কথা না, যে আমরা আসলে এটাতে অভ্যস্ত না। তো আমরা সবাইকে মহান সৃষ্টিকর্তার প্রতি আবারও সুক্রিয়া জানাচ্ছি যে আমরা এখনও সুস্থ আছি এবং সুস্থ যেন থাকতে পারি, এবং তাড়াতাড়ি যেন আমাদের এই সবগুলো সমস্যা চলে যায় এই প্রত্যাশা করছি। আমরা কলেজ প্রশাসনের প্রতি কৃতজ্ঞ যে কলেজ প্রশাসন আমাদের এই ক্লাসের ব্যবস্থা করেছেন। আরও রিথিং করতে হবে যে আমাদের এই ক্লাসগুলো আরও কীভাবে বেশি বেশি নেওয়া যায়, এবং আমরা এখানে আমাদের আরও বেশি সংখ্যক ছাত্রকে ইনক্লুড করা দরকার। আমাদের যে পরিমাণ স্টুডেন্ট তারা সবাই কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো সবাই করছে না, যদি না করে তাহলে সেই ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে। ক্লাস খুললে আমরা যখন এই জিনিসগুলো বা এই টপিক্সটা বাদ দিয়ে যদি আমরা শুরু করি তাহলে সেক্ষেত্রে তারা বিপদে পড়বে। এই জন্য আমি আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে, তোমরা বন্ধুদেরকে জানিয়ে দেবে যে আমরা এই ক্লাসগুলো যেন সবাই করে, এবং আমরা ক্লাসগুলোকে আরও আকর্ষণীয় করার জন্য আমরা একটু স্লো পড়ালাম, আমরা একদম সিম্পল ওয়েতে পড়ানোর চেষ্টা করলাম, যে তোমাদের আমি আরও ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব, কোন কোন জিনিস ইনক্লুড করা যায় সেগুলো আমরা দেখার চেষ্টা করছি। এবং আগামী ক্লাসেও যারা জয়েন করবে তারা এমনটা না যে 2টা ক্লাস হয়ে গেছিলো বলে তোমরা জয়েন করতে পারছো না বা বুঝবে না, আমি পেছন দিক থেকেও কথাগুলো বলবো। আমি আরও কিছু জিনিস আমি চেষ্টা করব, আমাদের কিছু হ্যান্ডআউট আছে, এটা আমি দিতে পারি কিনা, নামকরণের এই ম্যাটেরিয়ালসটা কয়েক পৃষ্ঠা আমি চেষ্টা করবো আমার হাতের লেখা এই জিনিসগুলো আমি যদি দিয়ে দিতে পারি তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আর লিখেছে ব্যঞ্জনের নামকরণ কি পড়তে হবে, এই নামকরণের মধ্যে ব্যঞ্জনও আসবে। আমাদের আপাতত প্রথমে আমরা 7টা শ্রেণী, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এগুলো পড়াবো। দেন পরবর্তী অ্যারোমেটিক যৌগ যখন পড়বো তখন ব্যঞ্জনের নামকরণ আসবে। এটা নিয়ে আপাতত চিন্তা করো না, আমাদেরকে আমাদের মতো স্বাভাবিক নিয়মে আমাদেরকে চলতে দাও। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আবারও দেখা হবে আগামী শনিবার দুপুর 12টায়। এবং তোমরা জানো যে আমাদের 2টি ক্লাস, একটা কামরুজ্জামান স্যার নিচ্ছেন পরিবেশ রসায়নের উপরে, আর আমি জৈব রসায়নের উপরে আমি ক্লাস নিচ্ছি। অর্থাৎ প্রতি শনিবার 12টার সময় আমার সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করো, সবার জন্য আমি দোয়া করছি আল্লাহ যেন খুব দ্রুতই সবাইকে এই সমস্যা কাটিয়ে সবাই যেন সুস্থ থাকতে পারি এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সকলকে।